পলাশ, তুই কি সত্যিই পারবি? 1 মাস হয়ে গেল, তুই তো সারাদিন এই মাটিই পড়ে আছিস। চুপ করে দেখ টিটু। এই দেখ, আমার হাতে একটা ছোট লাঠি। আমি যখন এই লাঠি দিয়ে ওর ডান কাঁধে আলতো করে টোকা দেব। আরে, ঘুরলো তো। এবার দেখ, আমি দড়িটা বাম দিকে সামান্য ঝাঁকুনি দেব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আরও আছে, আমি যখন ওর পিঠের মাঝখানে হাত দিয়ে চাপ দিব, তখন ও থামবে। আর যখন লেজের গোড়ায় আলতো টোকা দেব, তখনই ও দৌড়াবে, দেখবি? দেখি দেখি। পলাশ ইশারা করতে ষাঁড়টি দৌড় শুরু করলো এবং পলাশের হাতের ইশারায় মাঠের চারপাশে ঘুরে এলো। পলাশ, তুই তো জাদুকর রে ভাই। তুই তো অসাধ্য সাধন করে ফেলেছিস। গ্রামের মানুষ যারা তোকে নিয়ে হাসাহাসি করতো, তারা এটা দেখলে বোবা হয়ে যাবে। এখনো অনেক বাকি। ওকে লাঙ্গলের ভার সইতে হবে। তবে ও খুব বুদ্ধিমান। লিয়াকত আমাকে ঠকিয়েছে ভেবেছিল, কিন্তু আল্লাহ আমাকে হীরা দিয়েছেন। শুধু একটু গসা মাজা করতে হচ্ছে। শুনলাম মাতাবর সাহেব নাকি এবার বৈশাখী মেলায় এলাহি কাণ্ড করছেন। গরুর গাড়ির দর প্রতিযোগিতা। হ্যাঁ, শুনেছি। পুরস্কার নাকি 1 বিঘা জমি। নদীর পাড়ের ওই উর্বর জমিটা। আমার তো লোভ লাগছে। আমার লালু শাকটাকে এবার ভালো করে খাওয়াচ্ছি। আরে রাখো তোমার লালু। আমার তুফানের নাম শোনোনি? গতবার পাশের গ্রামে ফার্স্ট হয়েছিল। এবার জমিটা আমারই হবে। তবে একটা মজার খবর শুনেছ? কি খবর? ওই যে আমাদের গরিব পলাশ, সে নাকি তার ওই কালা ষাঁড় নিয়ে নাম লিখিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি বলেন ফিরোজ ভাই? ওই যে কানে শুনে না, ওটা তো রেসের মাঠে দৌড়াবেই না। ডাকডোলের আওয়াজ শুনবে না, দৌড়াবে কি? আরে, ওটাই তো মজা। পলাশটা আসলে একটা বেহায়া। ঠকেছে, এখন সেটা ঢাকতে চায়। ও মনে করে ওর ওই কালা ষাঁড় আমার লালুর সাথে পাল্লা দেবে। ওটা তো মাঝপথে শুয়ে ঘুমাবে। চল তো, আজ বিকালে পলাশের বাড়িতে যাই। ওকে একটু শুনিয়ে আসি। বেচারা গরিব মানুষ, মিছে মিছে নাম দিয়ে বেইজ্জত না হয় ভালো। কিরে পলাশ, আছিস নাকি? জি ফিরোজ ভাই, আসুন, বসতে দেব। বসতে আসেনি, আসলাম তোর ভালোর জন্য। শুনলাম তুই নাকি তোর প্রতিযোগিতায় নাম দিয়েছিস। জি ভাই, দিয়েছি। কেন, কোনো সমস্যা? সমস্যা আমাদের না, সমস্যা তোর। দেখ, ওই মেলার মাঠে হাজার হাজার মানুষ থাকবে। মাইক বাজবে, ডাক বাজবে, বড় বড় তাগড়া ষাঁড় থাকবে। তোর এই অচল মাল নিয়ে ওখানে গিয়ে কেন হাসির পাত্র হবি? তার চেয়ে নামটা তুলে নে। হ্যাঁ, ঠিকই বলেছ। তোর ওই কালা ষাঁড় তো ডাকলেও শুনবে না। ওকে দিয়ে হাল চাষ হয় না। আর তুই যাবি রেস খেলতে? পাগলামি চার। ফিরোজ ভাই, সুবান ভাই, আপনারা আমার মুরব্বী, আপনাদের সম্মান করি। কিন্তু একটা কথা বলি, আমার বাচ্চা শোনে না ঠিকই, কিন্তু ও বোঝে। আর হাসাহাসি কথা বলছেন, গত 3 মাস ধরে তো গ্রামবাসী হাসছেই। একদিন না হয় আরেকটু হাসবে, কিন্তু আমি পিছু হাঁটবো না। হার জিতের মালিক তো আল্লাহ। বাপরে, ছেলের দিকে অনেক তেজ। ঠিক আছে, মেলার মাঠেই দেখা হবে। তখন কেঁদে বাসাস না। চল সোবাহান। ওরা যা বললো, তোমার ভয় করছে না? ভয়? আরে সোনিয়া নাকি? কোথায় যাচ্ছিস? এখনো জঙ্গল থেকে ফুল বিক্রি করে দিন চলে নাকি? কি আর করার আছে, ভালো চাকরি তো পাই না। পড়ালেখাও তো শেষ করতে পারিনি। বাবা মারা গেল। হয়তো পড়ালেখা শেষ করলে ভালো কোনো চাকরি করতে পারতাম। বুঝতে পেরেছি। আমাকে দেখ, আমি বিয়ে করেছি গ্রামের ধনী এক ব্যবসায়ীকে। আমাকে তো আর কষ্টই করতে হয় না। ছোটবেলা থেকেই তোকে দেখে আসছি পড়ালেখায় সবসময় আমার থেকে এগিয়েছিলি। এবার দেখ কি এগিয়ে গেল জীবন যুদ্ধে। এভাবে বলছিস কেন? আমি কখনো তোকে ওভাবে চিন্তা করে দেখিনি। তোকে আমার বান্ধবী মনে করেছি। কিন্তু তুই আজকে আমাকে এভাবেই কথাগুলো বলে ভালো করলি না। আমার খুবই কষ্ট লাগলো। তোর কষ্ট লাগলে আমার কি? এখন কি আর আমি তোকে বন্ধু ভাববো? আমার বন্ধুর অভাব পড়েছে? গেলাম আমি। আজ আবার বাজারে যাব, নতুন কয়েকটা শাড়ি এসেছে, সেসব শাড়ি দেখতে।
জঙ্গলে আশেপাশে কোথাও ফুল পাচ্ছি না। আরো গভীরে গিয়ে হয়তো দেখতে হবে কোনো ফুল আছে কিনা। মনটা বড়ই খারাপ হয়ে গেল। এভাবে দিনগুলো না গেলেও পারতো। বাবার যদি অকাল মৃত্যু না হতো তাহলে আমিও হয়তো পড়ালেখা শিখে শহরে এখন কোথাও বড় একটা চাকরি করতাম। এভাবে ফুল বিক্রি করতে হতো না। তবে যাই হোক, মাকে দেখাশোনা করে রাখতে হবে। এসব মানুষজনের কথায় কান দিলে হবে না। ওই তো লাল রঙের কিছু ফুল দেখা যাচ্ছে। এগুলোই বরং বাজারে নিয়ে যাই। সোনি অনেক ফুল নিয়ে বাজারে বিক্রি করে এরপর বাজার সদাই করে বাড়ি ফিরে। মা, আমি বাড়ি ফিরে এসেছি। ওষুধও কিনে এনেছি। ডাক্তার সাহেব বলেছে এগুলো খেলে নাকি তোমার অবস্থা আগের থেকে একটু ভালো হবে। শুধু শুধু কেন আমার ওষুধের উপর টাকা খরচ করিস? এসব করে তো কোনো লাভ হবে না। তুই টাকা জমা, নিজের জন্য কিছু গহনাগাটি বানা। কত করে বলি, তুই আমার কথাই বুঝতে চাস না। হয়েছে, এখন আর বেশি কথা বলো না। উঠে এসো, আমি রাতের খাবার রান্না করব। একসাথে খাবার খেয়ে নেব। মা গাছের ডালে বসে পার ঝোলাচ্ছে আর হাসছে। আহ, কতদিন পর এত মজার খাবার খেলাম। না, আজকে আর বাইরে ঘুরতে যাব না। যাই, হাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে সে গাছ থেকে নেমে এলো এবং তার ঘরের দিকে চলে গেল। ইস, এই বিছানাটা নরম না। এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানাও এনে দেয় না। এসব বকবক করতে করতে বানু ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ির এসব কাজ কারবার দেখে বউয়ের সন্দেহ আরো দৃঢ় হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপরে কোনো শাকচুন্নি ভর করেছে। তাই সে ভাবল যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির চুলের জটগুলো কেটে দেওয়া দরকার। তাহলে শাকচুন্নির কাছ থেকে রক্ষা পাওয়া যাবে। এরপর সে শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় তার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে। সে আর দেরি না করে শাশুড়ির জট চুলগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, আহ আহ, তুই আমার চুল কেটে দিলি? তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বউ দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। শাকচুন্নি তখন শাশুড়ির শরীর ছেড়ে বের হয়ে এলো এবং পাশে থাকা কৌশিকের ঘরে গিয়ে তার শরীরে প্রবেশ করলো। এদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। ও তাই নাকি? তুই আমার মায়ের চুলের জটা কেটে ফেলেছিস, আর সেই কথা আবার আমার সামনে এসে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপর উঠে বসল। কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। আহ, কি আরাম! এই বিছানাটা কত নরম। আজ থেকে আমি এই বিছানাতেই থাকবো। কিন্তু তোকে তো এখানে থাকতে দেওয়া যায় না। এই বলে সে বউকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল এবং নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আর বউ পড়ে গিয়ে ব্যথায় কাকিয়ে উঠল। আহ, মরে গেলাম রে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! শাকচুন্নি আমাকে মেরে ফেললো! এমন চিৎকার শুনে বানু দৌড়িয়ে এলো। কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? মা, আপনি ঠিক হয়ে গেছেন? আমি আপনার চুলের জট কেটে দিয়েছিলাম, তাই শাকচুন্নি আপনাকে ছেড়ে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর বলছে সে নাকি এখানেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথেই থাকো। কাল সকালে না হয় একটা ব্যবস্থা করা যাবে। সকালে তারা একজন তান্ত্রিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। অনেকদিন ধরে এই শাকচুনির কথাটা শুনছিলাম। ওর ভয়ে কেউ ওই এলাকা দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘাড়ে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হয়। চলো তোমাদের বাড়িতে যাই। এরপর তারা সবাই কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুন্নি, তুই এখানে কেন এসেছিস?
আমি যেই আম গাছটায় থাকতাম এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। ওর চুল শুকানোর আর জায়গা ছিল না। যেমন মানুষের কথা বুঝতে পারি তেমনি মানুষেরাও অনেক সময় আমার কথা বুঝতে পারে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে যে তোমায় ধরে নিয়ে যেতেই হবে। বেশ, তুমি যখন আমায় ধরে নিয়ে যাবেই, দয়া করে আমার সন্তানদের জন্য কিছু খাবার দিয়ে যাও, নইলে ওরা যে না খেয়ে মরে যাবে, তখন যে আমি মরেও শান্তি পাবো না। মাছের কান্না দেখে মানিকের ভীষণ মায়া হলো। কেঁদো না মাছ, আমি জানি সন্তানেরা না খেয়ে থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয়, কারণ আমিও একজন বাবা। নিজের ছেলের জন্যই আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছিলাম। তুমি যাও, আমি না হয় কালকে আমার ছেলেকে মাছ খাওয়াবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ মাছ, আমি সত্যি বলছি। এ কি, আমার সাথে এসব কি হচ্ছে? কে তুমি? আর এতক্ষণ মাছ হয়ে আমার সাথে কেন কথা বলছিলে? ভয় পেও না জেলে, আমি একজন জলপরী। এই নদীতেই আমার বাস। তোমার কান্না দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল, তাই মাছ সেজে তোমার একটু পরীক্ষা নিচ্ছিলাম। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তাতে কি, আমার সংসারের অভাব তো দূর হবে না। চিন্তা করো না জেলে, আজ যেই মাছের অভাবে তুমি কান্নাকাটি করছো, একদিন সেই মাছ তোমার বাড়ি ভর্তি হয়ে থাকবে। কিন্তু কিভাবে? এই নাও, এই মাছটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে চাষ করো। দেখবে কিছুদিনের মধ্যেই এই মাছ চাষ করে তোমার সব অভাব দূর হয়ে যাবে। কি করে মাছ চাষ করব? আমার যে কোনো পুকুর নেই, আর বাড়ি বলতে আছে তো একটা শোবার ঘর আর একটা রান্নাঘর। ওখানে আমি কি করে মাছ চাষ করব? কেঁদো না জেলে, আমি সেই ব্যবস্থাও করছি। এই নাও, এই কলসের মাছটা রেখে তুমি তোমার রান্নাঘরে রেখে দিও। এই কলস আর তোমার পরিশ্রমের জোরে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আরে, কোথায় গেল সেই জলপরি? যাই হোক, আমি বরং মাছটা কলসে রেখে কলসটা বাড়িতে নিয়ে যাই। এদিকে তো সন্ধ্যা হয়ে এলো। এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? ওদিকে যে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। চিন্তা করো না রাজুর মা, আজ যা পেয়েছি তা যদি সত্যি হয় তাহলে আর আমাদের অভাব থাকবে না, আর আমাদের ছেলেকেও মাছ না খেয়ে থাকতে হবে না। কি বলছো এসব?